আজ আবার ক্লাস 8-এর অঙ্কের ক্লাস নিয়ে ফিরে এলাম। এর আগে পুজোর আগে তোমাদের 20.1 করা হয়েছিল, তার অনুশীলনী করতে দিয়েছিলাম। কোষে দেখি 20.1-এর কয়েকটা বিষয় আটকে গেছিল কয়েকজনে, সেগুলো গত সপ্তাহে করে দেওয়া হয়েছে গ্রুপেতে। তো আজকে আমরা শুরু করব কোষের দেখি 20.2। এখানে আমরা কি দেখতে পাবো? বহুভুজের ধারণা পাবো, অর্থাৎ একাধিক বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র। তো বহুভুজ শুরু করা হচ্ছে সব থেকে কম সংখ্যক বাহু দ্বারা সীমাবদ্ধ হচ্ছে, 3টে বাহু ছাড়া সীমাবদ্ধ করা সম্ভব নয়। তো সেটা হচ্ছে ত্রিভুজ। এরপর চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ এরকম চলছে, পরপর পরপর রয়েছে। একাধিক অজস্র বাহু থাকতে পারে। আর এমন কোনো কথা নেই বাহুগুলোর দৈর্ঘ্য সমান হতে হবে। যদি বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় এবং প্রতি দুটো বাহুর মধ্যবর্তী অন্তর্গত কোণের মানও সমান হয়, তখন ওই প্রতিটা বহুভুজকে বলা হবে কি সুষম বহুভুজ বলা হবে। তো আজকে আমরা শুরু করব ছোট প্রশ্নের দিক থেকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যদি এর মধ্যে দু একটা উপবাদ্যও আছে। বহুভুজের ধারণা সম্পর্কিত কোষে দেখি 20.2। 20.2টা মূলত তোমাদেরই করতে হবে, যা আটকাবে সেটা বলে দেওয়া হবে। তো আমরা দেখি আমাদের বইতে পরপর বোঝানোর অংশ কি বলা আছে, সেদিকেই আমরা নজর দেবো। তো বলছে একেবারে প্রথমে দেখো, এখানে ছবি দেওয়া আছে 3টে বাহু দ্বারা সীমাবদ্ধ বহুভুজ, অর্থাৎ ত্রিভুজ, চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ, আর এটা হচ্ছে তোমার 1টা 2টো 3টে 4টে 5টা, অর্থাৎ পঞ্চভুজ। তাহলে একটা সাধারণ ধারণা পেলাম বহুভুজ কাদের বলে। সীমাবদ্ধ হতে গেলে মিনিমাম কটা বাহু দরকার? 3টে বাহু। তাই ট্রায়াঙ্গেল থেকে শুরু হচ্ছে, ত্রিভুজ থেকে শুরু হচ্ছে বহুভুজের প্রথম ধাপ। এরপরে ধাপে ধাপে বাহু সংখ্যা বাড়ছে ধীরে ধীরে। তো নিচেতেও ছবি দেওয়া আছে বিভিন্ন ক্ষেত্রে, এদেরকে কি করে এঁকে আমরা পৃথক করতে পারি, কত রকমের পরপর স্টেপ বাই স্টেপ এঁকে দেখতে পারি কেমন কি হয়। তো আমাদের বইতে প্রথম পাতায় এরকম বেশ কয়েকটা বহুভুজের ছবি দেওয়া আছে। তোমরা একটা কাজ করবে, চাঁদা নেবে। চাঁদা নিয়ে এই প্রতিটা কোণের মান, যেভাবে চাঁদা দিয়ে কোণ মাপার পদ্ধতি আমরা শিখে এসেছি, সেইভাবে প্রত্যেকটা কোণের মান বার করবে, প্রতিটা কোণের মান নির্ণয় করবে। কোণের মানগুলো নির্ণয় করে এই ঘরগুলোতে বসিয়ে দেবে। প্রথমে ত্রিভুজের ক্ষেত্রে করলে এই কাজটা, তারপরে ক্ষেত্রে হচ্ছে এই চতুর্ভুজের ক্ষেত্রে 4টে কোণের মান ওই চাঁদা দিয়ে মাপলে, কোণগুলোর মান এক এক করে বসিয়ে দিলে। একইভাবে পরবর্তী পঞ্চভুজের ক্ষেত্রেও কি করলে, একইভাবে প্রত্যেকটা অন্তঃকোণের মান, এগুলোকে বলা অন্তঃকোণ, এই অন্তঃকোণগুলোর মান চাঁদা দিয়ে মাপবে। সরি, প্রতিটা অন্তঃকোণের মান চাঁদা দিয়ে মাপা হলো, এবং মেপে আমি কি করলাম, সেগুলো নিচের ঘরগুলোতে যেমন আছে পঞ্চভুজের ক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রে এগুলো সব পূর্ণ করে নেবো। পেন্সিল দিয়ে করবে, বইতেই করবে। হলো। এরপরে আমরা কয়েকটা সিদ্ধান্ত উপনীত হব যে আমি তো পেয়ে যাচ্ছি যে চাঁদার সাহায্যে এদের প্রত্যেকটা অন্তঃকোণের মান কত, মোটামুটি সূক্ষ্মভাবে না হলেও আঁকলেও মোটামুটি একটা সিদ্ধান্ত আমরা উপনীত হতে পারবো। সিদ্ধান্তটা কি হবে দেখো, আগের পাতায় আমরা দেখলাম যে ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, অর্থাৎ এর ক্ষেত্রে দেখবে আমরা অনেক আগে থেকেই জেনেছি এর 3টে কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে। কিন্তু চতুর্ভুজের এই 4টে অন্তঃকোণের সমষ্টি কত পাবে, 360 ডিগ্রি পাবে। তাহলে 180 থেকে 360, তার মানে এখান থেকে এখানে বাহু বেড়েছে কটা, একটা। কিন্তু 4টে এই কোণগুলোর অন্তঃকোণগুলোর সমষ্টি কত বেড়ে গেল, ঠিক 180 ডিগ্রি বেড়ে গেল। এদের অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি, আর চতুর্ভুজের ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে তোমার 4 সমকোণ বা 360 ডিগ্রি। তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে এরকম কোনো লজিক বা যুক্তি বা কোনো নিয়ম বা কোনো সম্পর্ক আছে কি? যোগফলটা আমি চাঁদা দিয়ে মেপেই বার করে নিতে পারবো যে 5টা কোণের যোগফল কত হচ্ছে, কিন্তু লজিক বা কোনো যুক্তি পাচ্ছে কি? তাতে যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি কম হয়, তুমি কি বুঝবে তো মাপার ক্ষেত্রে কোথাও একটা ভুল হয়েছে। মোটামুটি ধরো এটা বেরোচ্ছে 360 ডিগ্রি, এটা বেরিয়েছে কত, 180 ডিগ্রি বেরোবে, কোন 3টে যোগফল। তো এটাতে কত পাবে, দেখবে এর ক্ষেত্রে বাহু, আগে চতুর্ভুজে যাই, চতুর্ভুজে বেরিয়ে গেছে, চতুর্ভুজ থেকে পঞ্চভুজে যখন আসছি দেখতে পাবো এখানে কিন্তু এটা কত হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে তোমার 3 ডিগ্রি, অর্থাৎ এখানে হচ্ছে শুধু 180, এখানে একটা বাহু বেড়েছে 2 × 180, এখানে হচ্ছে ত্রিভুজের থেকে দুটো বাহু বেড়েছে,
3 × 180 হয়ে যাচ্ছে, মানে 540 ডিগ্রি। অদ্ভুত একটা সম্পর্ক আমি দেখতে পারি বা বলতে পারি। সেটা হচ্ছে এখানে তিনটে যোগফল 180 ডিগ্রি, আরও 180 ডিগ্রি বেড়ে গেল যখন বাহু সংখ্যা একটা বেড়েছে, আরও একটা বাহু সংখ্যা বাড়লো, ভেতরের 5টা কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি বেড়ে গেল। তাহলে খোঁজার চেষ্টা করব সত্যি এদের মধ্যে কোনো এরকম বাহু সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্তঃকোণের সংখ্যা বাড়ছে এবং তাদের সমষ্টি বাড়ছে, এই সমষ্টির মধ্যে কোনো রিলেশন আছে কি, সেই রিলেশনগুলি আমরা খুঁজে বার করার চেষ্টা করব। যেটা বললাম, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত পাচ্ছি? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। ঠিক তেমনই চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হয়ে যাচ্ছে? চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হয়ে যাচ্ছে 4 সমকোণ। মানে এখানে হচ্ছে কত, এটা 180 ডিগ্রি বেড়ে গেছে। ঠিক 2 সমকোণ 2 × 90 ডিগ্রি, 4 সমকোণ 4 × 90 ডিগ্রি। তো 5টা বাহু যেই হয়ে গেল, অন্তঃকোণও 5টা হয়ে যাবে, তখন কিন্তু এটা কত হয়ে গেছে? 6 সমকোণ হয়ে যাচ্ছে, মানে 540 ডিগ্রি। ঠিক আরও 180 ডিগ্রি বেড়ে গেল। তাহলে এবার তুমি নিজে এঁকে চেষ্টা করতে পারো। আমি এটা ষড়ভুজ আঁকলাম, যে কোনো টাইপের একটা ষড়ভুজ এঁকে নিলাম। তার বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে এমন কোনো ব্যাপার নেই, কোণের যোগফলের সঙ্গে এই বাহুর দৈর্ঘ্যের কোনো ব্যাপার নেই। যে কোনো একটা আমি ষড়ভুজ এঁকে নিয়ে চেষ্টা করব, যদিও বইয়ের মধ্যে আমরা পরে পাবো, যে তার এই 6টা অন্তঃকোণ যে পাওয়া যাবে, সেই 6টা অন্তঃকোণের সমষ্টি কত বেরোচ্ছে এবং তার সঙ্গে আগেরগুলোর সত্যিই কোনো রিলেশন আছে কিনা চেক করে দেখতে পারো। তাহলে এই টেবিলটা আমরা আস্তে আস্তে পূরণ করব। প্রথমটা করে দেওয়া আছে, দেখো প্রথমটায় কি বলা হচ্ছে। প্রথমটায় বলা হচ্ছে যখন বাহু সংখ্যা 3 তখন হচ্ছে কোণগুলোর সমষ্টি 2 সমকোণ, যখন বাহু সংখ্যা 4 তখন হচ্ছে কোণগুলোর সমষ্টি অন্তঃকোণগুলোর সমষ্টি 4 সমকোণ। তাহলে এই 2 আর 4-এর মধ্যে কি রিলেশন পাচ্ছি, সেটাকে কি করে বাহু সংখ্যার সঙ্গে যুক্ত করতে পারি, এটা ভাবতে পারো। এর যুক্তি তো আছেই, আমরা পরে করেও দেখাচ্ছি উপপাদ্যের মধ্যে। বলছে 2 × বাহু সংখ্যা -2 ব্র্যাকেটে বাইরে হচ্ছে সমকোণ। তাহলে কি বলা হচ্ছে, যেটা বলা হচ্ছে তথ্য সেটা হচ্ছে এইটা, 2 × n-2 সমকোণ, 2 × n-2 সমকোণ, মানে সমকোণ না লিখে আমি ইন্টু 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে বাহু সংখ্যা 3 হলে এখানে বসাবো, বাহু সংখ্যা 4 হলে এখানে 4 বসাবো, বাহু সংখ্যা এখানে 5 হলে 5 বসাবো। চেক করে দেখো তো এই রিলেশনটা দিয়ে সত্যি আমরা কি পারছি। আমরা যে কটা এখানে বার করেছি, যখন 5টা বাহু বার করেছি, তখন কোনগুলো সমষ্টি পেয়েছি 540 ডিগ্রি। তাহলে সেটা ম্যাচ করছে কি, করছে তো। এটা 5 - 2 মানে 3 হয়ে যাচ্ছে, 3 বাইরে 2 6 হয়ে যাচ্ছে, 6 × 90 540। তার মানে আমি দেখতে পেলাম, যদি কোনো বহুভুজের বাহু সংখ্যা n হয় তবে তার অন্তঃকোণগুলোর সমষ্টি হবে 2 × n-2 সমকোণ। এটা আমি বলতে পারি। এলো থেকে জানি না, আমরা আস্তে আস্তে উপপাদ্যের মধ্য দিয়ে দেখব। কিন্তু এটা এইভাবে এই সম্পর্কটা কিন্তু সিদ্ধ, অর্থাৎ এখানে মেনে চলছে, সে বাহু সংখ্যা যাই হোক না কেন। শুধু এইটা নয় যে আমি এখানে 3টে দেখেছি মানে শুধুমাত্র এই 3টে ক্ষেত্রেই বিষয়টা প্রযোজ্য, বাকি কারোর ক্ষেত্রে প্রযোজ্য না। তো করে দেখতে পারো, যেটা বললাম চাঁদা নাও, বইতেই দেখবে এই দুটো ছবি দেওয়া আছে। এটা হচ্ছে ষড়ভুজ, আর এটায় কটা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে এদের অন্তঃকোণগুলো সমষ্টি বার করে দেখো, দেখবে একই রুল ফলো করছে, 2 × n-2, 2 × n-2। n এর জায়গায় ষড়ভুজের ক্ষেত্রে 6 লিখছি, আর সপ্তভুজের ক্ষেত্রে কি লিখছি, 7 লেখা হচ্ছে। তাতে ওদের বাহু সংখ্যা সমান দৈর্ঘ্যের হোক প্রতিটা বাহু, প্রত্যেকটা বাহু, বা তোমার ওই 7টা বাহু 7টা আলাদা দৈর্ঘ্যের হোক না কেন, তাতে কিচ্ছু যায় আসে না। কোণের সমষ্টি একই থাকবে, কোণগুলোর মান সমান হবে না, কোণের সমষ্টিটা কিন্তু একই থাকবে। তাহলে কি শিখলাম, n সংখ্যক বাহুযুক্ত কোনো বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টির মান শুধুমাত্র নির্ভর করে বাহু সংখ্যার ওপর, নির্ভর করে কিসের ওপর, এটা বাহু সংখ্যার ওপর নির্ভর করে। ইন্টু 90 ডিগ্রি বাইরে রয়েছে, বা সমকোণ কথা লিখতে পারি, এইভাবে বিষয়টা উল্লেখ করা যেতে পারে। তো আমরা তাহলে সপ্তভুজ বা অষ্টভুজের ক্ষেত্রেও বিষয়টা প্রমাণ করে দেখতে পারি, চেক করে। এটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, আমরা করে করে দেখছি, এটা কোনো সূত্রের গাণিতিক আকার ছাড়াই। এখানে আমরা দেখব কি, এই অংশে এই স্লাইডে একটা বিষয় সম্পর্কে জেনে নেব, সেটা হচ্ছে কনভেক্স পলিগন। বাংলায় বলা হচ্ছে কি, বাংলায় বলা হচ্ছে কুব্জ বহুভুজ। মানেটা কি সহজে বোঝার চেষ্টা করো। বলছে প্রবৃদ্ধ কোণ কাকে বলে, 180 ডিগ্রির বেশি কিন্তু হচ্ছে তোমার 360 ডিগ্রির কম, এই কোণগুলোকে কি বলা হচ্ছে, এই কোণগুলো হচ্ছে
প্রবৃদ্ধ কোণ বলা হচ্ছে। তাহলে 180 ডিগ্রির থেকে বেশি, 360 ডিগ্রি থেকে কম কম কোণগুলোকে যেমন প্রবৃদ্ধ কোণ বলে। যদি কোনো ত্রিভুজের, বহুভুজের এই অন্তঃকোণের মান যদি কোনো প্রবৃদ্ধ কোণের মান না হয়, অর্থাৎ কোনো বহুভুজের অন্তঃকোণের মান যদি 180 ডিগ্রির বেশি কিন্তু 360 ডিগ্রির কম, সোজা কথায় বলতে গেলে একটাও যদি প্রবৃদ্ধ কোণ না থাকে, তখন সেই বহুভুজটাকে আমি কি বলবো? কনভেক্স পলিগন বলবো। কনভেক্স মানে কি? বাইরে থেকে দেখলে কি হবে? এটা ছুঁচালো হয়ে থাকবে, অর্থাৎ উত্তল আকারে থাকবে, সেই কারণে বলা হচ্ছে। কিন্তু যদি এটা এই রকম থাকে, এটাকে কিন্তু কুব্জ বলা যাবে না। বাইরে থেকে দেখলে এটা হচ্ছে বসা, অর্থাৎ কনকেভ আকার। এটা কিন্তু কুব্জ বহুভুজ নয়, কারণ এই কোণটার মান কত হতে পারে? এই কোণটার মান হতে পারে, এখানে নয়, হতে পারে 180-র বেশি, 360-এর কম। কিন্তু এরকম কোণের মান কিন্তু কখনো 180-র বেশি, 360-এর কম হওয়া সম্ভব নয়। কেন? 180 হলে কেমন হবে? 180 হলেই এরকম হতে হয় এখানে, সুতরাং তার থেকে কম আছে। এটা 180 হলে এরকম কোণ হতো, সরলরেখা থাকবে, সরলরেখায় তো নেই। সুতরাং যদি কোনো বহুভুজের একটাও অন্তঃকোণ প্রবৃদ্ধ কোণ না হয়, তখন সেটাকে আমরা কি বলবো? কুব্জ বহুভুজ বলবো। নামটা মাথায় রাখবে। তাহলে এখানে সংজ্ঞা দেওয়া আছে, প্রবৃদ্ধ কোণ যদি না থাকে তখন তাকে আমরা বলবো কুব্জ বহুভুজ বা কনভেক্স পলিগন। তার থেকেও বড় কথা, এর আইডিয়াটা মাথায় রাখবে। বাইরে থেকে দেখলে কি হবে? প্রতিটা হচ্ছে কোণগুলো কেমন হয়ে রয়েছে? উত্তল হয়ে রয়েছে, অর্থাৎ বাইরের দিকে বেরিয়ে আছে, এরকম অবতল হয়নি। আমি বাইরে থেকে দেখছি এটা অবতল হয়ে আছে, অর্থাৎ ঢুকে আছে, সেটা কিন্তু হবে না। তাহলে আমরা এখান থেকে কিসের ধারণা পেলাম? কুব্জ বহুভুজের ধারণা পাওয়া গেল। আমরা একবার প্রথম থেকে যেগুলো বলে এলাম, নাম অনুযায়ী যদি দেখে নিই 10 পর্যন্ত কি কি নামগুলো পাচ্ছি। প্রথম হচ্ছে ত্রিভুজ পেয়েছি, চতুর্ভুজ পেয়েছি। তাহলে প্রথমে হচ্ছে ট্রায়াঙ্গেল, তারপর হচ্ছে তোমার টেট্রাগন, টেট্রাগনের পরেই হচ্ছে তোমার পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, ননাগন, ডেকাগন। এইভাবে পরপর নামগুলো আমরা বলতে পারি। অর্থাৎ বাহু সংখ্যা ভেদে প্রথমে চতুর্ভুজ, আমরা একেবারে প্রথমে ত্রিভুজ পাচ্ছি, তারপর চতুর্ভুজ পাচ্ছি। আর এর পরেও যেগুলো আমরা বলতে পারি সেগুলো কি কি হবে? পেন্টাগন হবে, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, নবভুজ, দশভুজ। এটা একটা ধারণা মাত্র। এই ধারণার মাধ্যমে আমরা পরিচিতি ঘটিয়ে রাখবো। তাহলে 10 পর্যন্ত বহুভুজগুলোকে কি কি নামে ডাকা হয়, বা কি তাদের বাংলায় নাম বা ইংলিশে কি নামে বলা হচ্ছে, সেগুলোর সঙ্গে আমরা পরিচিত হলাম শুধু এইটুকু অংশের মাধ্যমে বা এই স্লাইডের মাধ্যমে। এবার আমরা চলে আসবো বইয়ের সেই যে সমীকরণটার মাধ্যমে, যে সম্পর্কটা, একটা মন গড়া সম্পর্ক তৈরি করে বাহু সংখ্যার সঙ্গে বহুভুজের অন্তঃকোণের সমষ্টির একটা সম্পর্ক বার করার চেষ্টা করছিলাম, 2 × n-2 সম্পর্ক, n-2 সমকোণ। সেটা কোত্থেকে এলো? সেটা আমরা এই উপপাদ্যের সাহায্যে সত্যতা যাচাই করে দেখব। তো এখানে দেখো, আমি শুধু জ্যামিতির এই অংশটার চিত্রটারই সাহায্য নিয়ে বলা হচ্ছে। কি বলা হয়েছে দেখো, বলছে এখানে n সংখ্যক বাহুযুক্ত একটা বহুভুজ আছে। তাহলে এর বাহু কটা আছে? এর বাহু হচ্ছে n সংখ্যক বাহুযুক্ত একটা বহুভুজ আছে বলছে। তো n সংখ্যক বাহুযুক্ত এই যে বহুভুজ আছে, দেখাতে হবে এর অন্তঃকোণগুলোর সমষ্টির মান কত হবে, যেটা আমরা বলে এসেছি 2 × n-2। তো এটা কি করে সম্ভব? এই যে ডটের লাইনটা টেনেছে, এটা কিছু নয়, এটা যে কোনো একটা রেখাকে এক্সট্রা বাড়িয়ে 180 ডিগ্রি কোণ হিসেবে দেখানো আছে। এরপরে এরকম চলছে। একটা কথা বলা আছে দেখো, n সংখ্যক বাহু, তার মানে n এর মান কি? যে কোনো বাস্তব ধনাত্মক পূর্ণ সংখ্যা। বাহু সংখ্যা তো আর ফ্র্যাকশন বা অন্য কিছু হতে পারে না। তার মানে n এর মান কি? 4, 5, 6, 7 এরকম কিছু নয়। কিন্তু আমি যখন ছবি আঁকবো, তাহলে n এর মান কত লিখবো? 7 ধরবো না 70 ধরবো? সেই কারণে এটা কন্টিনিউ হচ্ছে, এই ছবিটা এরকম চলছে বোঝাবার জন্য ডট ডট দেওয়া আছে। আশা করি বোঝা গেল। তার মানে ছবিটা এই যে এখানে এইচ বিন্দুতে শেষ হয়ে গেছে, ব্যাপারটা এরকম নয়, এরপরেও চলছে। এটা কন্টিনিউয়াস একটা পিকচার বা ডায়াগ্রাম হিসেবে দেখানো আছে, যেখানে n সংখ্যক বাহুযুক্ত, মানে হচ্ছে অজস্র একটা, সেটা 7টা হতে পারে, সেটা 70টা হতে পারে, সেটা 700টা হতে পারে বাহু সংখ্যাযুক্ত বহুভুজ। তো আমরা n এর মান একটা নির্দিষ্ট সংখ্যায় ধরছি, নাহলে তো এঁকে দেখাতে পারবো না। ধরে আমরা প্রমাণটার দিকে যাচ্ছি। তাহলে দেখো এখানে বাহুগুলোর নাম কি? এবি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি, ডিই, ইএফ, এফজি, জিএইচ, আর হচ্ছে এএইচ। এগুলোকে প্রত্যেকটাকে বাহু বলা আছে। তাহলে কটা মোট বাহু সংখ্যা হলো দেখো, আমি যেটা আঁকতে পেরেছি, যদিও মুখে বলছি n সংখ্যক, কিন্তু একটা তো বাহু সংখ্যা দিয়ে আমাকে আঁকতে হবে, n এর মানটাই বা কত লিখবো।
3 আর 3 6, 6 আর 2 8, 1 2 3 4 5 6 7 8টা আছে। হয়েছে? তার মানে এটা হচ্ছে, এটা বাস্তবে অষ্টভুজ, কিন্তু এটাকেই আমি এন ধরে চালাচ্ছি। কেন? এই যে এখানে আরো নিচে ডট ডট দিয়ে বাড়ানো আছে, মানে এরকম পরপর আমি এঁকে যেতেই পারি, এঁকে যেতেই পারি। প্রত্যেকেই কিন্তু কমন পয়েন্ট এ এর সঙ্গে যুক্ত আছে, নাহলে বহুভুজের যে বদ্ধ আকার সেটা থাকবেই না সমতলিক চিত্রে। তো বলছে এরপরে কি করলাম, আমাকে দেখাতে হবে এর অন্তঃকোণগুলোর সমষ্টি। অন্তঃকোণ মানে কি? এটা একটা অন্তঃকোণ, এটা একটা অন্তঃকোণ, এই পুরোটা একটা অন্তঃকোণ, এইটা একটা অন্তঃকোণ, এটা একটা অন্তঃকোণ, এটা একটা অন্তঃকোণ, এটাও তাই, এটাও তাই। একবার খেয়াল করে দেখবে কটা অন্তঃকোণ আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তার মানে এটাও আমরা এখান থেকে শিখতে পারছি, যটা বাহু থাকবে ঠিক ততগুলোই অন্তঃকোণ থাকবে। ত্রিভুজের 3টে বাহু, 3টে অন্তঃকোণ। চতুর্ভুজেরও তাই। তার মানে এখানে এটা অষ্টভুজে হিসেবে এঁকেছি, যদিও মুখে বলা হচ্ছে n সংখ্যক বাহুযুক্ত বহুভুজ। তবু তার কি হচ্ছে, আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে অন্তঃকোণও কতগুলো আছে, ঠিক যতগুলো বহুভুজ, যতগুলো বাহু আছে ততগুলোই অন্তঃকোণ আছে। আমি নিঃসন্দেহে বলতে পারি, যদি n ধরে নিই যদি বাহু সংখ্যা, তাহলে তার অন্তঃকোণের সংখ্যাও হবে কটা? nটা। এবার এখানে একটা অঙ্কন আছে এইটা প্রমাণ করার জন্য, যে সমস্ত অন্তঃকোণগুলোর সমষ্টি, অর্থাৎ এই 8টা এখানে দেখাতে পাচ্ছি বাস্তবে। 8টা অন্তঃকোণের সমষ্টি কত হবে, যেটাকে আমি n বলে লিখবো, সেটা হচ্ছে 2 ইন্টু n-2। ঠিক আছে? এটা একটা জেনারেল আকার, তাই n এর জায়গায় যা ইচ্ছা ধরতে পারি। n এর জায়গায় মিনিমাম মান কত হবে? মিনিমাম মান 3 হতে হবে। 3 থেকে শুরু করে যে কোনো মান লিখতে যেতে পারি। এবার আমরা কি করলাম, এই বহুভুজের কর্ণের সঙ্গে প্রতিটা কর্ণকে আমি অঙ্কন করছি। মানে কি করা হচ্ছে, যতগুলো কর্ণ অঙ্কন করা সম্ভব, এর সাথে কি করলাম, সি, ডি, ই, এফ, জি, এই বাহুগুলো যোগ করে দিলাম, এই শীর্ষবিন্দুগুলোকে যোগ করা হলো। যোগ করলে আমরা কর্ণ পেয়ে গেলাম। আগে আমায় কিন্তু পরিচিত হতে হবে কর্ণ কোনটাকে বলে, বহুভুজের কর্ণ কোনটা, এটা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। বলছে বহুভুজের পাশাপাশি দুটো শীর্ষবিন্দু বাদ দিয়ে অন্য যে কোনো দুটো শীর্ষবিন্দুর সংযোজক রেখাকে কি বলবো আমি? কর্ণ বলে বলবো। ঠিক আছে? তাহলে এখানে কর্ণের সংখ্যা দেখে নাও কটা হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। যদি এগুলো শুধুমাত্র এই 5টা কর্ণ আঁকা হয়েছে, এরপরে তুমি আরো একাধিক কর্ণ এখানে কিন্তু আঁকতে পারো। কিভাবে আঁকতে পারি? এফডি আঁকতে পারি, ইজি আঁকতে পারি, এফএইচ আঁকতে পারি, এগুলো সবই কিন্তু কর্ণ হিসেবে দেখানো যেতে পারে। তো এখানে আমার প্রয়োজনের নিরিখে আমরা কি করেছি, একটা সাধারণ বিন্দু এর সঙ্গে, যার সঙ্গে যার সঙ্গে এর সঙ্গে আমি কি করেছি, প্রতিটা শীর্ষবিন্দুকে যোগ করে দিয়েছি। কোনটা কোনটা বাদ দিয়ে? বি আর এইচ বাদ দিয়ে, কারণ বি আর এইচ অলরেডি বাহু হিসেবে ওই দুটো শীর্ষবিন্দু ওর সঙ্গে যুক্তই আছে। তাহলে এটা যোগ করে দিলে আমরা কি পেয়ে গেলাম, দেখো, যে এখন এটা 8টা বাহু ছিল, তার ফলে যোগ করার ফলে এই শীর্ষবিন্দুগুলো বি আর এইচ বাদ দিয়ে কটা মোট ত্রিভুজ পাচ্ছি, কটা? দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তার মানে যদি n সংখ্যক বাহু থাকে প্রকৃত অর্থে, 8টা বাহু ছিল, 6টা ত্রিভুজ পেয়েছি। একইভাবে চেয়ে দেখতে পারো, যে কোনো কারোর ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রেও সম্ভব, তার মানে এই চতুর্ভুজের ক্ষেত্রেও সম্ভব। আমি কি করতে পারি, যদি এতে যদি এতে 4টে বাহুযুক্ত একটা বহুভুজ হয়, তার আমি এরকম যোগ করে দিলাম। এটা তো বাহু, এটা তো হবে না বাহু, এটাও হবে না, একমাত্র এ এর সঙ্গে যোগ করতে গেলে এই বিপরীত পয়েন্টটাকেই যোগ করতে হবে, তবেই এটা কর্ণ হিসেবে কাজ করছে। এবং তার ফলে কটা ত্রিভুজ উৎপন্ন হলো? দুটো। কিন্তু বাহু সংখ্যা কত? 2, এই 4। 4টে বাহুতে ত্রিভুজ পাচ্ছি দুটো, 3টে বাহুতে একটাই ত্রিভুজ পাবো। তার মানে দেখতে পাচ্ছি কি, যতগুলো বাহু সংখ্যা তার থেকে দুটো কম আমি ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে কোনো বহুভুজের একটা নির্দিষ্ট বিন্দুর সঙ্গে সমস্ত কৌণিক বিন্দুগুলোকে জুড়ে দিলে, প্রান্তীয় দুটো কৌণিক বিন্দু বাদ দিয়ে জুড়ে দিলে কি দেখতে পাবো, কতগুলো ত্রিভুজ উৎপন্ন হবে? কেবলমাত্র যতগুলো বাহু আছে তার থেকে দুঘর কম সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হবে। যেমন এখানে অষ্টভুজ আছে, তার হিসেবে আমি কটা ত্রিভুজ পেয়েছি? 6টা ত্রিভুজ পেয়েছি। তোমরা প্রত্যেকেই জানো, অনেক আগেই আমরা শিখেছি, কোনো ত্রিভুজের 3টে অন্তঃকোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। আমি যদি এই ত্রিভুজটার কথা বলি, সে যে ধরনের ত্রিভুজই হোক না কেন, এর হচ্ছে 3টে অন্তঃকোণ রয়েছে। হয়েছে? এবার তার মানে পাশের ত্রিভুজের 3টে অন্তঃকোণ কি পাচ্ছি? এইটা। তার পাশের ত্রিভুজের 3টে অন্তঃকোণ হচ্ছে এইটা। প্রতিটা ত্রিভুজের 3টে অন্তঃকোণের যোগফল কত? 2 সমকোণ বা 180 ডিগ্রি বলা আছে। অদ্ভুত ব্যাপার, খেয়াল করে দেখো, একটু আগে আমি দেখিয়ে এসেছি এই বহুভুজের অন্তঃকোণ কোনটা, কিন্তু এখন দেখো সমস্ত ত্রিভুজের অন্তঃকোণগুলো যোগ করলে কি পেয়ে যাব?
সমস্ত ত্রিভুজের অন্তঃকোণগুলোকে যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব গোটা অন্তঃকোণগুলোকে যোগ করলে গোটা বহুভুজটার সমস্ত অন্তঃকোণগুলোর সমষ্টিটা পেয়ে যাব। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, যে এখানে এন সংখ্যক বহুভুজ থেকে যে একে কৌণিক বিন্দুগুলোকে যোগ করে যে n-2 সংখ্যক আমি বহুভুজ পেলাম, সরি n-2 সংখ্যক যে ত্রিভুজ পেলাম, তার অন্তঃকোণগুলোর সমষ্টি যা হবে বহুভুজটার অন্তঃকোণগুলোর সমষ্টি তাই হবে। আমরা প্রত্যেকে জানি এরম প্রতিটা ত্রিভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে কটা ত্রিভুজ পেয়েছো? যদি n সংখ্যক বাহু হয় তাহলে n-2 সংখ্যক ত্রিভুজ পাচ্ছি। যদি 8টা বাহু থাকে তাহলে 6টা ত্রিভুজ পাবো। যদি 4টে বাহু থাকে 2টো ত্রিভুজ পাবো। যদি 5টা বাহু থাকে 3টে ত্রিভুজ পাবো। তার মানে 3টে ত্রিভুজ, এই যেমন এখানে nটা বাহু আছে n-2 সংখ্যক পাচ্ছি, তাহলে এদের এই n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত? প্রত্যেকে 2 সমকোণ করে, তাহলে ইন্টু 2 সমকোণ করে দিলাম, বেরিয়ে চলে এলো, হয়ে গেল তো 2 ইন্টু n-2 সমকোণ। তার মানে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে কত? 2 ইন্টু n-2 সমকোণ। এটা তাহলে আমরা প্রথম উপপাদ্য থেকে এইটুকু শিখলাম। ওর যদি অ্যাপ্লিকেশন হিসেবে দেখো তাহলে বলতে পারো যে তোমাকে বলা হলো একটা ষড়ভুজ রয়েছে, সেই ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে? কোনো ব্যাপার নয়, 2 ইন্টু 6-2 সমকোণ অথবা ইন্টু 90 ডিগ্রি হয়েছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে যাবো। তার মানে আমরা যে তথ্যটা ব্যবহার করছিলাম, সম্পর্কটা যেটা কল্পনা করেছিলাম, সেটা কিন্তু বাস্তবের যুক্তি দিয়ে উপপাদ্যের আকারে আমরা প্রমাণ করে দেখলাম। চলো এবার দেখা যাক এই উপপাদ্যে, এটা উপপাদ্য বা অনুসিদ্ধান্ত হিসেবে দেখতে পারো, প্রতিটা বহুভুজের বাহুগুলোকে ক্রমান্বয়ে একই অনুসারে যদি বর্ধিত করি, একই দিকে ক্রমানুসারে যদি বর্ধিত করা যায়, তবে দেখা যাবে কি অন্তঃকোণের সংশ্লিষ্ট একটি করে বহিঃকোণ পাওয়া যাবে। যেমন আমাদের এই ছবিতে দেখো এ থেকে শুরু কর, এই একই ক্রমে বৃদ্ধি করা হয়েছে, একই ক্রমে মানে কি? একই ক্রমে মানে এটাই, এখানে বহুভুজটার নাম হচ্ছে ধরো এ থেকে শুরু করেছে, ABCDEFG এ পর্যন্ত বলাটা উচিত, পুরনো জ্যামিতিতে তাই বলা হতো। তাতে কি হলো, বদ্ধ ব্যাপারটা পরিষ্কার বোঝানো যায়, কিন্তু এখন আমরা বলি না। এ যেমন ত্রিভুজের নাম বলা হয় ABC, কিন্তু বলা উচিত কি প্রকৃতপক্ষে ABCA, তাহলে ক্লোজড ব্যাপারটা আরো পরিষ্কার হয়। তো এটাকে আমি কি করেছি দেখো, এবি বাহুটাকে বাড়িয়ে দিয়েছি কোন দিকে? এবি বাহুটাকে বাড়ানো হয়েছে অন্তিম বাহুটা বিন্দুটা ধরে বাড়িয়েছি, অর্থাৎ বিটাকে বাড়িয়েছি। একই ক্রমে এইভাবে ঘুরছি এবং প্রতিটা বাহুকে কিভাবে বাড়ানো হচ্ছে দেখো, ডান দিকের অংশটাকে বাড়িয়ে যাচ্ছি, আমার ডান হাতের অংশটা বাড়িয়ে গেছে। এরকম নয় যে একজনের বাঁ দিকের অংশটা বাড়িয়েছি আর একটা বাহুর ডান দিকের অংশটা বাড়িয়েছি। তার ফলে এটা যদি অন্তঃকোণ হয় এটা তার হচ্ছে বহিঃকোণ সংশ্লিষ্ট, এটা যদি অন্তঃকোণ হয় এটা তার সংশ্লিষ্ট বহিঃকোণ, একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তাই পাচ্ছি। আমরা এখন খুঁজে দেখার চেষ্টা করব যে এই বহিঃকোণগুলোর সমষ্টি কত। আমরা দেখেছি অন্তঃকোণগুলোর সমষ্টি কিসের উপর নির্ভর করে? পুরোপুরি বাহু সংখ্যার উপর নির্ভর করে। দেখা যাক বহিঃকোণগুলোর সমষ্টি কিরকম কি পাওয়া যায়। আমরা যদি এটা খেয়াল করে দেখি কি বলবো দেখো, ছবির দিকে তাকিয়ে দেখো, যে কোনো একটা প্রান্ত থেকে আমি শুরু করছি, এই পুরো কোণটাকে এই পুরো কোণটাকে আমি দুটো পার্টে ভাঙবো। একটা হচ্ছে বহিঃকোণের অংশ আর একটা হচ্ছে অন্তঃকোণের অংশ, অর্থাৎ দুটো পার্টে ভেঙে দেওয়া হলো। তার মানে এটা হচ্ছে 1 নাম্বার কোণের অন্তঃকোণ, এটা 1 নাম্বার কোণের সংশ্লিষ্ট বহিঃকোণ, এইভাবে প্রত্যেকটা আমি পাবো। কিন্তু এই যে যোগফলটা দেখিয়েছি, যে কোনো একটা অন্তঃকোণ এবং তার সংশ্লিষ্ট বহিঃকোণের যোগফল কত? দেখতেই পাচ্ছ একটা সরলরেখার ওপর দুটো সংলগ্ন কোণ রয়েছে, তার মানে এদের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। তার মানে এরকম আমি মোট কটা অন্তঃকোণের আর বহিঃকোণের সেট পাবো? মোট আমি যতগুলো বাহু আছে ততগুলো পাবো। কেন? এটাই হওয়া স্বাভাবিক, আমরা দেখে এসেছি। তার মানে দেখো এরকম অন্তঃকোণ আর বহিঃকোণের সেট কজোড়া পাওয়া যাবে? এখানে যে কটা বাহু আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এখানে ডট ডট দেওয়া মানে কি সেই আগের কথা, এটা এন সংখ্যক ধরে চালাচ্ছি, মানে এরকম ছটায় শেষ নয়, এটা এরকম যদি এরকম আরও হতো, তো এইভাবে চলছে আর কি ব্যাপারটা, সেটাই বলা হয়েছে, ডট ডটের মানে হচ্ছে এরকম চলছে। তো এটা কল্পনা করো ছটা, তাহলে 8টা দিয়েও যাওয়া হবে, এনটা দিয়েও যাওয়া হবে, তুমি বুঝতে পারবে। তাহলে ছটা হলে দেখো তো এরকম সেট কটা পাচ্ছ? 2 নাম্বার সেট, 3 নাম্বার সেট, 4 নাম্বার সেট, 5 নাম্বার সেট, 6 নাম্বার সেট, 7 নাম্বার সেট, বাহু সংখ্যা 7টা আছে নিশ্চয়ই, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা,
তার মানে যতগুলো বাহু থাকবে ততগুলো কি আছে, অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি। আর একটা ব্যাপার দেখতে পেলাম যে যে কোনো এক জোড়া অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি কত দাঁড়াচ্ছে, যে কোনো এক জোড়া অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি দাঁড়াচ্ছে কত, 2 সমকোণ। তাহলে এখানে এরকম মোট ক জোড়া আছে, এটা 7খানা বাহু এখানে আঁকা আছে, তাহলে 7 জোড়া পাবো। যদি n সংখ্যক বাহুযুক্ত কোনো বহুভুজ হয় এরকম সেট কটা পাবো, মোট n সংখ্যক পাবো। বোঝা গেল? তার মানে আমি বলতে পারি বহুভুজের যে কোনো বাহুগুলোকে যদি ক্রমান্বয়ে একই দিকে পরপর বাড়ানো হতে থাকে, তাহলে যতগুলো অন্তঃকোণ আর বহিঃকোণ উৎপন্ন হবে তাদের মোট সমষ্টি কত হবে, মোট সমষ্টি হবে n ইন্টু 2 সমকোণ। আছে কারুর প্রবলেম? কেন? কারণ হচ্ছে এই বহিঃকোণগুলোকে অঙ্কন করলে প্রতিটা অন্তঃকোণ এবং তার সংশ্লিষ্ট বহিঃকোণের যোগফল হচ্ছে 180°। আর এরকম কটা সেট পাওয়া যাবে, যতগুলো বাহু থাকবে, বাহু যদি n হয় তাহলে সেট হবে কটা, nটা। আর প্রতি সেটের মান কত, 2 সমকোণ। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণগুলোর সমষ্টি কত, 2n সমকোণ। যার মধ্যে আমরা আগের উপপাদ্যে করে এলাম শুধুমাত্র ভেতরের অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ। তাহলে এই 2n সমকোণ থেকে 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ অর্থাৎ অন্তঃকোণগুলোর সমষ্টি বিয়োগ করে দাও, কত পাবো? 2n থেকে বাদ দিয়ে দিচ্ছি 2 ইন্টু n মাইনাস 2, সমকোণ তো বাইরে রয়েছে, তাহলে কি পাবো, 2n মাইনাস 2n প্লাস 4, অর্থাৎ সমকোণ মানে 360° বেরোচ্ছে। এটা মজার ব্যাপার, দেখো এখানে কিন্তু বাহু সংখ্যাটা কোনো ফ্যাক্টর নয়। তার মানে দেখতে পেলাম n সংখ্যক বাহুযুক্ত অন্তঃকোণগুলোর সমষ্টি কী হবে, n সংখ্যক বাহুযুক্ত অন্তঃকোণগুলোর সমষ্টি কিন্তু নির্ভর করছে বাহু সংখ্যার ওপর, 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ। কিন্তু n সংখ্যক বাহুযুক্ত বহুভুজের বহিঃকোণগুলোর সমষ্টি সর্বদা কী হবে, 360° হবে। তাতে তার বাহু সংখ্যা 3টে হোক, বাহু সংখ্যা 6টা হোক, বাহু সংখ্যা 12টা হোক, কিছু যায় আসে না। যত বাহু সংখ্যা বাড়বে তত বহিঃকোণগুলো প্রতিটা বহিঃকোণের মান কমতে থাকবে, কারণ এদের যোগফল ফিক্সড 360°। আর সুষম বহুভুজ কি হবে, সুষম বহুভুজ হলে প্রতিটা অন্তঃকোণ সমান হবে, স্বাভাবিক কারণে প্রতিটা বহিঃকোণ সমান হবে। একটা ছোট্ট উদাহরণ বলে দিয়ে দেখো, যে বলছে একটা ষড়ভুজে প্রতিটা অন্তঃকোণের মান কত, কি করে করব? বলছে বহিঃকোণের সমষ্টি কত হবে, 360°। সে ষড়ভুজ হোক আর 12টা বাহুযুক্ত তোমার বহুভুজই হোক না কেন, তাহলে তার প্রতিটা অন্তঃকোণের সমষ্টি কি করে বার করবো, প্রতিটা বহিঃকোণগুলোর সমষ্টি কত, 360°। যদি সেটা সুষম হয় তখন প্রতিটা বহিঃকোণের মান সমান, তাহলে প্রত্যেকটা বহিঃকোণের মান কত, বাহু সংখ্যা 6 হলে 360°/6 করলাম, বহিঃকোণের মান পেয়ে গেলাম 60°। তার মানে ধরো এটা 60°, তাহলে ওই অন্তঃকোণের মান কত হবে, এটা এক্সাম্পল হিসেবে বলেছি, এটা আসলে কোনো ষড়ভুজ নয়। তাহলে কত পাচ্ছি, 120°। ও, তার মানে দেখো কত সহজ ব্যাপারটা। যদি সুষম বহুভুজটার বাহু সংখ্যা দেওয়া থাকে তাহলে কিন্তু আমি সেখান থেকে প্রতিটা অন্তঃকোণের মান বার করতে পারবো, আবার যদি বহিঃকোণের মান দেওয়া থাকে সুষম বহুভুজে, তা থেকে বাহু সংখ্যা বার করে নিতে পারবো এবং অন্তঃকোণের মান বার করতে পারবো। এর প্রচুর উদাহরণ থাকে আমাদের, একটু আমরা খুব দ্রুত দেখে নিই। দেখো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি সুষম বহুভুজ কাকে বলে, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য, প্রতিটা অন্তঃকোণ এবং প্রতিটা বহিঃকোণের মান স্বাভাবিক কারণে সমান হবে। এখানে বলা আছে প্রতিটা অন্তঃকোণ বাহু সমান মানেই হচ্ছে বহিঃকোণটা অটোমেটিক্যালি সমান হতে বাধ্য। এরপরে চলে এসো, দেখো আমরা চলে এলাম বহুভুজের কর্ণ। বহুভুজের কর্ণে কি বলা হচ্ছে, এটা আমাদের সাধারণ ধারণা হিসেবে রাখতে হয়। দেখো এর প্রমাণ এখানে আলাদা করে বলা সম্ভব না, উঁচু ক্লাসে উঠলে আমরা পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে, এখানে শুধু ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মাধ্যমে যে গাণিতিক আকারটা লেখা হয়েছে এটা শুধু বুঝে নিতে পারে যে কেন এটা হলো, কিন্তু এটাকে কি করে করা হয়েছে এটা আমরা এখানে সরাসরি দেখাতে পারছি না। তো কি বলা হচ্ছে দেখো, যে যদি কোনো বহুভুজের বাহু সংখ্যা n হয় তবে তার কর্ণের সংখ্যা হবে কত। এটা আসলে পারমুটেশন কম্বিনেশন বিন্যাস সমবায় বলে ক্লাস 11 অঙ্কের একটি অধ্যায় রয়েছে, তার সাহায্যে অত্যন্ত অনায়াসে এটাকে প্রমাণ করা যেতে পারে। বাহু সংখ্যা হবে n ইন্টু n মাইনাস 1/2 মাইনাস n। এ ঠিক বলা আছে না ভুল বলা আছে, দেখো কর্ণের সংখ্যা কি করে বলছে। কর্ণ মানে কি, যে কোনো একটা কৌণিক বিন্দুর সঙ্গে তার বাহু দ্বারা যুক্ত এরম নয় কোনো কৌণিক বিন্দুকে সরাসরি বাহু দ্বারা যুক্ত নয়, তাহলে এরকম কৌণিক বিন্দুর সঙ্গে তার যে সংযোজক রেখা সেটাকেই বলা হচ্ছে কর্ণ। তাহলে দেখো আমি কি করব, এখানে ত্রিভুজে তো এইভাবে আমরা কর্ণ আঁকতে পারি না সরাসরি, মানে কর্ণ সবসময় হবে কৌণিক বিন্দুগুলোর যোগফল, কিন্তু এটা কখনো সম্ভব নয় এরকম দুটো কৌণিক বিন্দু যারা বাহুর সম্পর্ক দ্বারা পরস্পর যুক্ত তাদের আবার মাঝখানে কোনো রেখা টেনে যোগ করে এটা বাহু, এটা কখনো কর্ণ নয়।
আবার এরাও এই দুটো আবার পরস্পর যুক্ত, তার মানে ত্রিভুজের এমন কোনো দুটো বিন্দু নেই যারা পরস্পর বাহু সম্পর্ক দ্বারা যুক্ত নয়, তাহলে ত্রিভুজে এইভাবে কর্ণ আঁকা সম্ভব নয়। কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে যদি আঁকি, যে কোনো ধরনের চতুর্ভুজের ক্ষেত্রে সম্ভব। এদের মধ্যে কোনো বাহু সম্পর্ক দ্বারা যুক্ত নেই, তাহলে এটা কর্ণ। এই দুটো আবার কর্ণ হতে পারে। তাহলে কর্ণ সংখ্যা কত পেলাম? 2। বাহু সংখ্যা কত? বাহু সংখ্যা 4। তাহলে এখানে যে গাণিতিক আকারটা লেখা আছে ঠিক লেখা আছে কি? এখানে যদি 4 বসাই, তাহলে এখানে 4 বসালে 4 আর ভেতরে 3 হলো 12/2 মানে 6 হলো। তা থেকে আবার বাহু সংখ্যা 4 বাদ দিয়ে দিলাম, 2 পাচ্ছি। ও তাহলে তো ঠিক আছে, স্বতঃসিদ্ধ, অন্তত চতুর্ভুজের ক্ষেত্রে। এবার এর ক্ষেত্রে দেখি কি বলা হচ্ছে। এ এর সাথে বি আর ডি বাহু দ্বারা যুক্ত হবে না, তার মানে একমাত্র সিটা কর্ণ। আর এখানে কি হবে? বি এর সাথে কি বলবো? বি এর সাথে এ আর সি যুক্ত, তার মানে শুধু ডিটা চলবে। তার মানে এরও কটা কর্ণ পাচ্ছি? ও এটা তো চতুর্ভুজ, তার মানে এর ক্ষেত্রে কর্ণ দুটোই হবে, যেটা আগে বলে এলাম। কিন্তু এটা কি? এ বি সি ডি ই মানে এটা পঞ্চভুজ, তার মানে এর কটা কর্ণ হওয়া উচিত? এখানে এনের জায়গায় 5 লিখলাম, এখানে 5 লিখলাম, তাহলে কত হচ্ছে? 5, ওটা ব্র্যাকেটের ভেতরে 4 হয়ে যাচ্ছে, নিচে 2 আছে, তার মানে 10। 10 মাইনাস 5 মানে 5টা কর্ণ আসা উচিত। তো গুণে দেখো, ছবিতে এখানে দেখানো আছে 5টা কর্ণ। যেমন ধরো এ এর সঙ্গে কে কে কর্ণ হতে পারে না? বি বিন্দুর সংযোগ রেখা, ই বিন্দুর সংযোগ রেখা। তাহলে বাকি দুটো কর্ণ কোনটা হলো? সি আর ডি এর। একইভাবে বি এর সঙ্গে দুটো হবে, একইভাবে সি এর সঙ্গে দুটো হবে, আর কিছু কমন পড়ে যাবে, ডি এর সঙ্গেও দুটো হচ্ছে, সব মিলিয়ে হচ্ছে কটা? সব মিলিয়ে হচ্ছে 5টা। একইভাবে এক্ষেত্রে বাহু সংখ্যা দেওয়া আছে 1 2 3 4 5 6। এর ক্ষেত্রে কর্ণের সংখ্যা এই নিয়মটা মেনে চলছে কিনা চেক করে দেখো। আসি আমরা পরের স্লাইডে। পরের স্লাইডে কি বলা আছে দেখো, কয়েকটা ছোট ছোট উদাহরণ যেগুলো আমাদের বইতে বলা আছে, সেগুলো খুব দ্রুত আমি বুঝিয়ে নেবার চেষ্টা করছি। বলছি কি দেখো, এন সংখ্যক বহুভুজে একটি অন্তঃকোণের পরিমাপ ও একটি বহিঃকোণের পরিমাপ কি হবে দেখি। এটা বলে দেওয়া হয়ে গেছে, এটা নতুন করে যাচ্ছি না। একটা অন্তঃকোণে এন সংখ্যক বহুভুজের কটা অন্তঃকোণ থাকে? সুষম বহুভুজ যদি হয়, এটা মাথায় রাখতে হবে, সুষম বহুভুজ। তাহলে এন সংখ্যক বাহু মানে তার অন্তঃকোণ মোট কটা আছে? এন সংখ্যক, যাদের সমষ্টি কত? এইটা। তাহলে প্রত্যেকটার মান সমান, কারণ এটা সুষম। তাহলে প্রতিটা অন্তঃকোণের মান কত হবে? এই টোটাল যোগফলটাকে এন দিয়ে ভাগ করে দিয়েছি, বেরিয়ে চলে এলো। আবার ওর এন সংখ্যক বাহুযুক্ত বহুভুজে বহিঃকোণগুলোর সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে প্রতিটা অন্তঃকোণের বহিঃকোণের মান কত? 360 ডিগ্রি/n, যদি সুষম হয়। এই নিয়মটা আমাদের খুব কাজে লাগে, যে প্রতিটা বহিঃকোণের মান কত হবে? 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা, এইভাবে করে বার করতে পারি। এবার বহুভুজ এঁকেছি যার 12টি, বাহু সংখ্যা 12টা, এর অন্তঃকোণগুলোর সমষ্টি কত? 2 × n - 2, এনের জায়গায় 12 বসাবে, বেরিয়ে চলে আসবে। বইয়ের করে দেওয়া জিনিসগুলো যেভাবে বোঝানো হয়েছে খুব সুন্দরভাবে, সেগুলো আগে ধাপে ধাপে করে তারপরে অনুশীলনীতে আসবে। হঠাৎ করে কষে দেখিতে চলে আসবে না, কোনো কাজে লাগবে না। সাতেরটা দেখো, বলেছে সুষম, বলেছে বাহু সংখ্যা 18 বলেছে। তাহলে প্রতিটা অন্তঃকোণের মান কত এবং প্রতিটা বহিঃকোণের মান কত? এখানে কি করলে সুবিধে জানো? এখানে প্রথমেই বার করো না প্রতিটা বহিঃকোণের মান কত। প্রতিটা বহিঃকোণের মান কত হবে? 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা মানে 18 সমান হচ্ছে কত? 20 ডিগ্রি। তাহলে প্রতিটা অন্তঃকোণের মান কত হবে? 180 হয় কার কার মান? একটা অন্তঃকোণ এবং তার সংশ্লিষ্ট বহিঃকোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তা থেকে বহিঃকোণটা বাদ দিয়ে দেওয়া, বেরিয়ে চলে এলো। এত ঝামেলার দরকার নেই, বইতে যেভাবে এইভাবে করলে আমার মনে হয় ছোট হবে। মাথায় রেখো এটা। আচ্ছা, আমরা আসি এর পরের উদাহরণে। দেখো পরের উদাহরণে কি বলা হয়েছে, 8টায় দেখো। একটা সুষম বহুভুজ দেওয়া আছে, যার প্রতিটা বহিঃকোণের মান দেওয়া আছে। সুষম কথাটা না বললে আমি কিন্তু অনেক কাজই আটকে যাব। তাহলে বাহু সংখ্যা কটা? ও তাহলে প্রতিটা বহিঃকোণের মান দেওয়া আছে। প্রতিটা বহিঃকোণ মান আছে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বাহু সংখ্যা বেরিয়ে গেল 6টা। এইভাবে অনায়াসে বার করতে পারি। আবার সুষম বহুভুজের প্রতিটা অন্তঃকোণের মান দেওয়া আছে। তাহলে বহুভুজের বাহু সংখ্যা কত? প্রতিটা অন্তঃকোণের মান বলা হচ্ছে 144 ডিগ্রি, তাই তো? তাহলে প্রতিটা বহিঃকোণের মান কত? আমরা জানি একটা অন্তঃকোণ এবং তার সংশ্লিষ্ট বহিঃকোণের মান হচ্ছে 180 ডিগ্রি সমষ্টি। তাহলে শুধু অন্তঃকোণের মান যদি 144 হয়ে যায়, প্রতিটা বহিঃকোণের মান কত পেয়ে গেলাম? 36 ডিগ্রি। আর বহিঃকোণগুলোর সমষ্টি কত? 360 ডিগ্রি। তাকে প্রতিটা বহিঃকোণের মান দিয়ে ভাগ করে দাও, বেরিয়ে চলে এলো বাহু সংখ্যা 10। এভাবে করতে পারি। এরপরে চলে এসো 10এরটা, দেখো কি বলেছে। 10এর অঙ্কে বলা আছে সুষম বহুভুজের প্রতিটা অন্তঃকোণ বহিঃকোণের মানের অনুপাত হচ্ছে এইটা 2:3। তাহলে বাহু সংখ্যা কত? কিভাবে করবে দেখো, নিচে উদাহরণ আছে, উদাহরণ অনুযায়ী করতে পারো। ধরো এটা হচ্ছে 2x,
আর এটাকে ধরা হলো 3x। আমরা জানি এদের সমষ্টি কত হবে 180 ডিগ্রি, সেখান থেকে সমাধান করে x এর মান বার করেছি। বার করে কি করবে, সব থেকে সহজ কি, বহিঃকোণের মান বার করে নাও। 360 ডিগ্রি বাই প্রতিটা বহিঃকোণ করে দাও, সুষম বলা আছে, কোনো সমস্যা নেই, সরি। 300 360 ডিগ্রি বাই প্রতিটা বহিঃকোণ করে দাও, তোমার বেরিয়ে চলে আসবে কি, বাহু সংখ্যা বেরিয়ে চলে আসবে। আমি আসি পরেরটায়। পরে আর কিছু নেই, আমরা এর মাধ্যমে এখানে শেষ করব। এখানে অনুশীলনীটা দেওয়া আছে, এই অনুশীলনীটা কষে দেখে অনুশীলনীটা করবে নিজেরা। প্রথমের দিকে যেমন যেমন বলা আছে দেখো খেয়াল করে, সে অনুযায়ী কোনটার কি নাম তথ্যগুলো উল্লেখ করা আছে, আশা করি পারবে। যা অসুবিধা হবে বলে দেবো আমি কয়েকদিনের মধ্যে। আজকে হচ্ছে রবিবার, আগামী বৃহস্পতিবারের মধ্যে 20.2 সম্পূর্ণ করে আমাকে পাঠাও, এই আশা রাখছি।